ড্রামা শুরু হয় ফিমেল লিড জিয়াংকে দেখিয়ে, যাকে আমরা দেখতে পাই মনে হচ্ছিল কোথাও থেকে পালানোর চেষ্টা করছে। আর জিয়াং কিন্তু অন্ধ, চোখে দেখতে পায় না। তখনই রাস্তায় থাকা একটি ছেলের সাথে ধাক্কা খায়, আর এখানে তাদের দুজনের ভিতরে একটি ফানি সিন দেখানো হয়। এই ছেলেটি অন্য কেউ নয় বরং ড্রামার মেন লিড, তার নাম হচ্ছে মিস্টার বাই। অনেক বেশি লজ্জায় পড়ে, কিন্তু একটু পরে বুঝতে পারে মেয়েটি চোখে দেখতে পারে না। এখানে জিয়াং মিস্টার বাইকে বলে, প্লিজ আমাকে হেল্প করুন। বাই তখন দেখতে পায় রোডে একটি ছেলে ড্রাঙ্ক অবস্থায় যাচ্ছে। এই কারণে জিয়াংকে একটু হেল্প করতে রাজি হয়ে যায়। জিয়াং বলে, আমি জানি তোমাকে আমার স্টেপ ড্যাড এখানে পাঠিয়েছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আর বাকিদের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু বাই ওর মুখ বন্ধ করে দেয়। ওকে বলে, তুমি কেন শুধু শুধু চিৎকার করছো? আমি কারো কথা মতন এখানে আসিনি, আর তুমি তো আমার কাছে এসেছো সাহায্য নেওয়ার জন্য। এরপরে জিয়াং এর কাছে চলে যায়, চেক করতে চাচ্ছিল জিয়াং কি সত্যি চোখে দেখতে পায় না নাকি শুধু অ্যাক্টিং করছে। বুঝতে পারে জিয়াং সত্যি চোখে দেখতে পারে না, এই জন্য বলে জিয়াংকে, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। এটা বলে জিয়াংকে নিজের কোলে উঠিয়ে নেয়। পরের সিনে একটি মেয়েকে দেখানো হয়, মেয়েটির নাম রিমা। রিমা এখানে ফোনে একটি মহিলার সাথে কথা বলে, আর মহিলাটির কাছ থেকে খোঁজ খবর নিয়েছিল মিস্টার বাই। জানতে পারে যে মিস্টার বাই এখন একটি মেয়েকে নিয়ে হসপিটালে রয়েছে, তাই অনেকটাই রেগে যায়। অন্যদিকে মিস্টার বাইকে দেখানো হয় জিয়াংকে নিয়ে হসপিটালে এসেছে। বাই জিয়াংকে বলে, আমার গ্র্যান্ডমার কাছে তোমাকে অনেক ভালো লেগেছে, তাই আমি তোমাকে সাহায্য করেছি, কারণ তুমি কিছুদিন আগে আমার গ্র্যান্ডমাকে বাঁচিয়েছিলে। জিয়াং বলে, আপনার গ্র্যান্ডমা এখন কেমন রয়েছে? এতে বাই বলে, হ্যাঁ ঠিক রয়েছে। কিন্তু বাইয়ের তো এখানে সন্দেহ হতে থাকে জিয়াং এর ওপরে। ওখান থেকে বাহিরে আসার পর অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মেয়েটি সম্পর্কে সব খোঁজ খবরগুলো বের করো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাও। একটু পরে হসপিটালে রিমা চলে আসে, যেখানে গার্ডরা ওকে ভিতরে যেতে মানা করে, কিন্তু জোর করে ভিতরে চলে আসে। জিয়াং এখানে দেখার পর অনেক রেগে যায়, আর জিয়াং এর সাথে ফাইট শুরু করে দেয়। তখনই ভিতরে বাই আসে, রিমাকে দূরে সরিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, এখানে কেন এসেছো? রিমা বলে, আমি শুধু তোমাকে দেখতে এসেছিলাম, আর এই মেয়েটি দেখো আমাকে ধাক্কা দিয়েছে, আমি ব্যথা পেয়েছি। বাই তো ওকে ধমক দিয়ে এখান থেকে চলে যেতে বলে, আর অ্যাসিস্ট্যান্টকে বলে, তোমাকে বলেছিলাম না ভিতরে কাউকে আসতে দেবে না। তখন জিয়াং ভয় পেয়ে এখানে বাইকে বলে, আমি একদমই ঠিক আছি। বাই বলে, তোমার কোথাও ব্যথা লাগেনি তো? রিমা বাড়িতে আসে, অনেক বেশি রাগ দেখাতে শুরু করে বাড়ির সবাইকে, যেখানে ও তো বলতে থাকে, ভাই অন্য কারোর হতেই পারে না, ভাই শুধুমাত্র আমার। আর ওই মেয়েটিকে না এখন ভাইয়ের সাথে থাকছে। এখানে মম রিমাকে বলে, তুমি যদি বাইকে নিজের করে পেতে চাও তাহলে তোমাকে আগে প্রেগনেন্ট হতে হবে যে কোনো উপায়ে, তাহলে তুমি একমাত্র বাইকে বিয়ে করতে পারবে। মমের প্ল্যান রিমা বুঝতে পারে। পরের সিনে বাইকে দেখানো হয় নিজের কোম্পানিতে আসে, যেখানে একটু পর অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসে আর ওনাকে জানায়, আমি ওই মেয়েটি সম্পর্কে সব খোঁজ খবর বের করেছি। মেয়েটির নাম জিয়াং, তার বাবা অনেক আগেই মারা গিয়েছে। এরপরে তার মম অন্য আইটি বিয়ে করেছে। এখন ওর মমও অনেক বেশি অসুস্থ, আর স্টেপ ড্যাড ওকে একদমই লাইক করে না। এরপরে গ্র্যান্ড মাকে দেখানো হয়, বাইয়ের সাথে দেখা করে, আর যেখানে গ্র্যান্ডমা বাইকে বলে, আমি জানতে পেরেছি তুমি ওই মেয়েটিকে বাঁচিয়েছো। মেয়েটি সত্যি অনেক বেশি ভালো। একটু পরে ভিতরে আবার অ্যাসিস্ট্যান্টও আসে, অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ওই মেয়েটি এখন হসপিটালে রয়েছে, আর ওই দিন যখন আপনার গ্র্যান্ডমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন মেয়েটি আপনার গ্র্যান্ডমাকে বাঁচিয়েছে। আর এটাও জানা গিয়েছে যে গ্র্যান্ডমার কার অ্যাক্সিডেন্ট ইচ্ছা করে কেউ একজন করিয়েছিল। আর যে মেয়েটিকে আপনি হসপিটালে ভর্তি করে দিয়েছেন ওই মেয়েটির অপারেশনের জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। এখানে বাই মনে মনে বলে, প্রথম থেকে তো আমার মেয়েটির উপরে সন্দেহ হচ্ছিল, এখন আরো বেশি করে সন্দেহ হচ্ছে। এখানে গ্র্যান্ডমা জানায়, মেয়েটি অনেক ভালো, আমার জীবন বাঁচিয়েছে, তাই আমি চাই তুমি ওই মেয়েটিকে বিয়ে করো। বাই তো প্রথমে রাজি হয় না। গ্র্যান্ডমা তখন অ্যাক্টিং করতে শুরু করে। বাই এসে গ্র্যান্ডমাকে মেডিসিন দিতে নেয়। গ্র্যান্ডমা বলে, আমি শুধুমাত্র অ্যাক্টিং করছিলাম, আর তোমাকে ওই মেয়েটিকে বিয়ে করার জন্য রাজি হতেই হবে। এরপরে বাই হসপিটালে আসে জিয়াংকে দেখার জন্য। জিয়াং এখানে বুঝতে পারে ভিতরে বাই এসেছে, তাই বাইকে বলে, আপনি এসেছেন, আর আমি জানতে পেরেছি আমার অপারেশনের জন্য অনেক বেশি টাকার প্রয়োজন, এখন তো আমার কাছে কোনো টাকা নেই। বাই বলে, আমি জানি তোমার কাছে এত বেশি টাকা নেই। জিয়াং বলে, কিন্তু আমি পরে ভালোভাবে জব করে আপনার টাকা ফিরিয়ে দেব। বাই বলে, এর কোনো দরকার নেই, কারণ আমি চাই তুমি আমাকে বিয়ে করো। জিয়াং এটা শোনার পর অবাক হয়ে যায় আর বলে, আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? বাই বলে, কারণ আমার গ্র্যান্ডমা তোমাকে লাইক করেছে, আর উনি চায় আমি যেন তোমাকে বিয়ে করি, এই কারণে। কিন্তু রাতে জিয়াং বাসায় আসার পর অনেক আপসেট হয়ে যায়। মনে মনে ভাবে, আমি কি ভালো একটি সিদ্ধান্ত নিয়েছি নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে হসপিটালে জিয়াং যখন বাইরে আসে তখন ওখানে আমরা জিয়াং এর স্টেপ ড্যাডকে দেখতে পাই। জিয়াং এর কাছে আসে, জিয়াং এর কাছ থেকে টাকা চাইতে শুরু করে। জিয়াং বলে, আমার কাছে কোনো টাকা নেই, আমি আপনাকে কোনো টাকা দেব না। ড্যাড বলে, মমের কথা ভুলে গিয়েছো, তোমার মমও অসুস্থ আর ওনার চিকিৎসার জন্য তো আমাকেই টাকা দিতে হয়, তাহলে তুমি আমাকে কেন টাকা দেবে না? জিয়াং তখন মনে মনে ভাবে, আমি কি এখানে বাইকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাব? এই কারণে ড্যাডকে বলে, এখন আমি অন্য কারোর ওয়াইফ, তাই আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। কিন্তু ড্যাড কোনো কথাই শোনে না। তখন একজন গার্ড এসে ড্যাডকে দূরে সরিয়ে দেয়। ড্যাড ওই গার্ডকে দেখার পর একটু ভয় পেয়ে যায়, কারণ গার্ডটা আসলে কোনো বড় কোম্পানির ছিল। পরের দিন ভাই যখন জিয়াং এর সাথে দেখা করতে আসে তখন জিয়াং বাইকে বলে, আমি আপনাকে বিয়ে করতে রাজি রয়েছি। বাই বলে, আমি আগে থেকেই জানতাম। জিয়াং এরপরে এটাও বলে, কিন্তু আমার একটি শর্ত রয়েছে, আপনি আমাকে এখন 1 মিলিয়ন টাকা দেবে। এই কথা শোনার পর বাই তো মনে মনে অনেক রেগে যায়। প্রথম থেকে জানতাম এই মেয়েটি শুধুমাত্র টাকা নেওয়ার জন্য এখানে এসেছে। এরপরেও জিয়াংকে বলে, ঠিক আছে, তোমাকে আমি টাকা দেব, কিন্তু এর আগে আমাদের দুজনের বিয়েটা হয়ে যাক। বিয়ের পরে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। জিয়াংও এতে রাজি হয়। বাট এরপরে জিজ্ঞাসা করে, আপনি আমাকেই কেন বিয়ে করতে চাচ্ছেন? বাই বলে, সত্যি কথা বলতে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপরে আবার হেসে বলে, আমার গ্র্যান্ডমা তোমাকে লাইক করে আর উনি চাই আমি যেন তোমার দেখাশোনা করি, তাই তোমাকে বিয়ে করতে হচ্ছে। আর তোমাকে বিয়ে করার জন্য এইটুকু কারণ যথেষ্ট। এরপরেই তো জিয়াং এর ভালোভাবে অপারেশনটা সাকসেসফুল হয়ে যায়। জিয়াং নিজের চোখ ওপেন করার পর প্রথমেই দেখতে পায় বাইকে, আর বাইকে দেখার পর এক নজরে বাইকেই দেখতে থাকে, কারণ বাই দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। আর ও তো মনে মনে অনেক খুশি হচ্ছিল যে এরকম একটি হ্যান্ডসাম ছেলেকে আমি বিয়ে করতে পারছি। এরপরে দুজনে ম্যারেজ বিউটিতে চলে যায় আর ওখানে তাদের বিয়েটাও হয়ে যায়। দেন অনেক রকম ভাবে একে অপরের সাথে পিক তুলে, তখন তারা অনেক বেশি ক্লোজও চলে আসে, তাই নার্ভাস হতে থাকে। এরপরে বাই জিয়াংকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে। এত বড় একটি বাড়ি দেখার পর জিয়াং অনেক অবাক হয়। পুরো বাড়িটা জিয়াংকে ঘুরিয়ে দেখায় বাই। এরপরে বলে, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে মেয়েদেরকে বলে দেবে, তারা তোমাকে সাহায্য করবে। জিয়াং বলে, গ্র্যান্ডমা এখন কেমন রয়েছে? বাই বলে, গ্র্যান্ডমা ভালো রয়েছে, আর আমি এখন খুঁজে বের করতে চাচ্ছি যে কে গ্র্যান্ডমার কার অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিল। এখানে আমরা একজন মেয়েকে দেখতে পাই যে কিনা এইসব কথাগুলো শোনার পর একটু নার্ভাস হতে থাকে। বাই ওনাকে বলে, এই মেয়েটি হচ্ছে আমার ওয়াইফ, তাই আজ থেকে এরা সব কথাগুলো শুনে কাজ করো। এরপরে রিমার সাথে বাড়িতে থাকা ওই মেয়েটি ফোনে লুকিয়ে কথা বলে, রিমাকে সব কিছু জানায়। রিমা বলে, এখন আমার শেষ চাল আমাকে দিতে হবে, তুমি বাইরের স্যুপের ভিতরে ড্রাগস মিশিয়ে দাও আর আমি চলে যাব বাড়িতে, তখনই আমার সব প্ল্যান সাকসেস হয়ে যাবে। মেয়েটা তখন রিমার কথা মতো স্যুপের ভিতরে ড্রাগস মিশিয়ে দেয়। বাই যখন বাইরে আসে তখন একটি কার দেখতে পায়, ও কারের ভিতরে দেখতে পায় রিমাকে। অবাক হয়ে রিমাকে বলে, এখানে কেন এসেছো? রিমা বলে, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার রয়েছে। বাই বলে, কিন্তু আমি এখন কথা বলতে চাই না। রিমা অনেক বেশি জোর করে, তাই বাই বাধ্য হয়ে ওকে বাড়ির ভিতরে নিয়ে আসে, যেখানে রিমার ইশারায় মেয়েটি তখন ওই ড্রাগস মেশানো স্যুপ খেতে দেয় বাইকে। বাই খেতে চায় না, কিন্তু রিমা জোর করার কারণে একটু খায়। এরপরে বলে, এটা ঠান্ডা হয়েছে, গরম করে নিয়ে এসে দাও। মেয়েটি তখন ওই স্যুপ গরম করতে যায়, কিন্তু গরম করার চক্করে ও ভুলেই যায় যে কোনটার ভিতরে ড্রাগস মিশিয়েছে। বাধ্য হয়ে সব স্যুপগুলো একসাথে ঢেলে ফেলে। এরপরে দুজনকেই খেতে দেয়। এতে করে তাদের দুজনের উপরে ড্রাগসের প্রভাব পড়তে শুরু করে। রিমা বলে, চলো আমার সাথে, আমি তোমাকে সাহায্য করি। কিন্তু বাই বুঝতে পারে যে ওর এখন শরীরটা একদমই ঠিক নেই, তাই অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে, রিমাকে এখান থেকে বের করে দাও। অ্যাসিস্ট্যান্টকে দেখার পর রিমা মনে করে এটাই মিস্টার বাই, তাই অ্যাসিস্ট্যান্টের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে দূরে সরিয়ে দেয়। মেয়েটা তখন রিমাকে নিজের সাথে নিয়ে যায়। এইদিকে বায়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কষ্ট করে উপরে উঠতে শুরু করে। সামানে জিয়াংকে দেখতে পায়, আর এখানে ও জিয়াংকে ভুল বোঝে, মনে করে জিয়াং এইসব কিছু করেছে, কিন্তু জিয়াং ওকে সাহায্য করার জন্য আসে। বাই তখন জিয়াংকে রুমে নিয়ে যায় আর বলে, তুমি এখন শুধু আমাকে সাহায্য করতে পারবে। জিয়াং বলে, আমি এটার জন্য এখন একদমই প্রস্তুত না, কিন্তু বাই বলে, তোমাকে এটা করতেই হবে। দুজনেই তখন একে অপরের সাথে রোমান্স করে। পরের দিন সকালে জিয়াং এর ঘুম ভেঙে যায়, বাইকে দেখতে পায়। বাই তো রেগে জিয়াংকে বলে, আমি জানি তুমি এই সব কিছু করেছো, তুমি প্ল্যান করে আমার স্যুপের ভিতরে ড্রাগস মিশিয়েছো, তুমি আসলে কি চাও? জিয়াং বলে, আমি এরকম কোনো কিছুই করিনি, কিন্তু বাই তো জিয়াং এর কোনো কথাই শুনতে চায় না। এরপরে জিয়াং আপসেট হয়ে বাইরে এসে বসে থাকে। একটু পরে ওখানে রিমা চলে আসে।
জিয়াং রিমাকে দেখার পরে বলে, তুমি ওই মেয়েটি না যে কিনা হসপিটালে আমার সাথে দেখা করতে এসেছিলে? রিমা বলে, হ্যাঁ, আমি ওই দিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, তাই আমাকে ক্ষমা করে দাও। আমার মনে হচ্ছে তোমার ভাইয়ের সাথে ফাইট হয়েছে, আমি তোমাকে সাহায্য করতে পারি ভাইয়ের রাগ ভাঙানোর জন্য। এর জন্য তোমাকে আমার সাথে একটি জায়গায় যেতে হবে। আর বোকা জিয়াং ওর সাথে যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। রিমা জিয়াংকে একটি ক্লাবে নিয়ে আসে। এখানে আসার পর নিজের আসল রূপে চলে আসে। জিয়াংকে বুলিং করতে শুরু করে। জিয়াংকে বলে, তুমি কি ভেবেছো ভাইকে নিজের করবে? ভাই শুধুমাত্র আমার। আর এখানে জোর করে জিয়াংকে তখন অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয়। জিয়াংকে বলে, দেখো আমি তো তোমার সাথে অনেক কাজই করেছি, এখন আমার টাইম শেষ হয়েছে, এখন যা করার তোমার নিজেকেই করতে হবে, আমি তো এখান থেকে চলে যাব। তুমি আজকের পর থেকে বাইকে একেবারের জন্য হারিয়ে ফেলবে। এইটা বলে রিমা বের হয়ে যায়। একটু পরে জিয়াং নিজেও বাইরে আসে। জিয়াং এর অবস্থা অনেক খারাপ, ভালো করে হাঁটতে পারে না। একটি রুমের ভিতরে আসে যেখানে বাকি কয়েকজন ছেলে মেয়েরা পার্টি করছিল। জিয়াং ওখান থেকে পানির বোতল নিয়ে পানি খেতে শুরু করে। এটা দেখার পর ওখানে থাকা একটি ছেলে বলে, মনে হয় তোমার এখন সাহায্যের প্রয়োজন, আমরা কিন্তু সাহায্য করতে পারি। বাড়িতে দেখানো হয় বাইকে। মেডকে বলে জিয়াং কোথায় রয়েছে। মেড জানায় জিয়াং আসলে রিমার সাথে গিয়েছে বাইরে। একটু পরে যখন রিমা ফিরে আসে তখন রিমা বলে, আমি জানি তুমিও আমার মতন ওই মেয়েটিকে সন্দেহ করতে, তাই আমি ওই মেয়েটিকে ক্লাবে রেখে এসেছি। বাই তো ওর উপরে অনেক রেগে যায়, তোমাকে এমনটি করার অধিকার কে দিয়েছে? ক্লাবের সিন দেখানো হয় যেখানে অনেকগুলো ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল জিয়াং এর উপরে। জিয়াং ওদেরকে নিজের কাছ থেকে দূরে সরাতে থাকে আর অনেক জোরে জোরে চিৎকার করে। ততক্ষণে ক্লাবে এসেছিল বাই। সবগুলো রুমের ভিতরে জিয়াংকে খুঁজতে শুরু করে। ফাইনালি জিয়াংকে পেয়ে যায়। ওদের সবার সাথে ফাইট করে জিয়াংকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে। জিয়াং বলে, আপনিও তো ব্যথা পেয়েছেন, আর ওর শার্ট খুলে দিতে নিয়েছিল। তখন তারা দুজনে আবারও রোমান্টিক মুডে চলে আসে, তাই আবারও একসাথে নাইট স্পেন্ড করে। পরদিন সকালে জিয়াং এর ঘুম ভেঙে যায় বাইরে থেকে ওর স্টেপ ড্যাডের চিৎকার শোনার পর। বাইরে চলে আসে দেখা করার জন্য। মেয়েটা তখন নজর রাখছিল জিয়াং এর উপরে। ড্যাড বলে, তুমি তো এখন অনেক বড় ফ্যামিলির বৌমা হয়েছো, তাই তোমার উচিত আমাকে টাকা দেওয়ার। তুমি এখন আমাকে 5 মিলিয়ন টাকা দেবে। জিয়াং টাকা দিতে রাজি হয় না। ড্যাড বলে, আমার কাছে তোমার কিছু পিক রয়েছে, যদি না চাও ওইগুলো আমি বাইরে লিক করে দেই তাহলে তুমি আমাকে টাকা দেবে। জিয়াং তো রেগে গিয়ে ড্যাডকে থাপ্পড় মারে আর এখান থেকে চলে যেতে বলে। এরপরে ভিতরে আসার পর নিজের হাতে বাইয়ের জন্য অনেক সব খাবারগুলো কুকিং করে। বাই তো খুশি হয়ে যায় যে তুমি আমার জন্য এইসব কিছু করেছো। জিয়াং বলে, হ্যাঁ, আমি নিজে এইসব কিছু তোমার জন্য করেছি। এরপরে বাইকে বলে, তুমি আমাকে 5 মিলিয়ন টাকা দিতে পারবে, আমার অনেক বেশি প্রয়োজন রয়েছে। বা এটা শোনার পর অনেক রেগে যায় আর আবারও ভুল বুঝে নেয় জিয়াংকে। আমি প্রথম থেকে জানতাম তুমি শুধুমাত্র টাকার জন্য আমার সাথে রয়েছো। তোমার টাকার প্রয়োজন, তাহলে চলো আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাব। নিজের সাথে করে জিয়াংকে ক্লাবে নিয়ে আসে। জিয়াংকে বলে, এখানে থাকলে তুমি টাকা পাবে। কিন্তু যখন ছেলেরা জিয়াংকে ডিস্টার্ব করেছিল তখন বাইরেটা একদমই সহ্য হয় না। ছেলেদেরকে মারধর করে আবারও জিয়াংকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে। নিজে জোর করে জিয়াংয়ের সাথে রোম্যান্স করে। এরপরে জিয়াংয়ের দিকে কার্ড ছুঁড়ে দেয় আর জিয়াংকে বলে, এখান থেকে তোমার যত টাকা নেওয়ার ইচ্ছা নিতে পারো। গ্র্যান্ডমার কথা মতন আমি তোমাকে বিয়ে করেছি, আর 1 বছর পর্যন্ত আমাদের দুজনের কন্ট্যাক্ট থাকবে। এরপরে আমি তোমাকে ডিভোর্স দেব, আর কাল চলে এসো কন্ট্যাক্ট পেপারে সাইন করতে। জিয়াং তো শুধু কান্না করে যাচ্ছিল। জিয়াং তো এটাই চাচ্ছিল না যে ওর ড্যাডের কাছে ওর যে পিকগুলো রয়েছে ওগুলো যেন বাইরে না আসে। বাহিরে মেয়ের কান পেতে ভিতরে হওয়া সব কথাগুলো শুনে নেয়। এরপরে রিমাকে ফোন করে সব কিছু জানায়। যা জানতে পেরে রিমা আর রিমার মম অনেক বেশি হ্যাপি হয়। এরপরে জিয়াং যখন আবারও বাইরে আপসেট হয়ে বসেছিল ওখানে রিমি চলে আসে। রিমিকে দেখার পর জিয়াং বলে, তুমি আবারও এখানে কেন এসেছো? রিমি বলে, এখানে আমার আসার অধিকার রয়েছে কিন্তু তোমার কোনো অধিকার নেই। আর জিয়াংকে মারতে নিচ্ছিল কিন্তু জিয়াং হাত ধরে নেয় আর বলে, ওই দিন তুমি আমাকে ড্রাগস দিয়েছিলে, আমি তোমাকে কিছুই বলিনি, বাট তুমি আবারও কেন আমার সাথে এরকম কিছু করতে চাচ্ছো? রিমি বলে, কারণ তুমি বিনকে বিয়ে করেছো, এটা আমি একদমই মেনে নেব না। বিন শুধুমাত্র আমার। জিয়াং বলে, চিন্তা করো না, 1 বছর পর আমি এখান থেকে চলে যাব, আমি শুধুমাত্র ওনার কন্টাক্ট ওয়াইফ। রিমা বলে, এই ব্যাপার, তাহলে অনেক ভালো, এখন তুমি আমার কথা মতন কাজ করবে, যাও আমার জন্য পানি নিয়ে আসো। জিয়াং যখন ওর জন্য কফি বানিয়ে নিয়ে আসে তখন ও বলে, তুমি জেনে বুঝে এত বাজে একটি কফি বানিয়ে নিয়ে এসেছো, আমার সাথে চালাকি করার চেষ্টা করো না। আমি তোমার আর তোমার স্টেপ ড্যাডের সব কথাগুলো শুনেছি, ওইসব নিয়ে কিন্তু আমি তোমাকে ব্ল্যাকমেল করতে পারবো। এরপর আমরা জিয়াংকে কিচেনে দেখতে পাই। যখন কুকিং করছিল তখন একজন মেয়েড এসে বলে, মিস্টার বিন ফিরে এসেছে আর এখন নিজের স্টাডি রুমে রয়েছে, আপনাকে ওখানে যেতে বলেছে। জিয়াং যখন রুমের ভিতরে আসে তখন তো বিনকে দেখতে পায় না, আর রুমের দরজা ভিতর থেকে একাই বন্ধ হয়ে যায়।
রিমা দেখতে পায় বাই ফিরে এসেছে। ভিতরে জিয়াং বাইয়ের মম আর ড্যাডের সাথে বাইয়ের একটি পিক দেখছিল। হঠাৎ করে মেয়েটি দরজা খুলে দেওয়ার কারণে ভয় পেয়ে যায়, হাত থেকে ওই ছবিটা নিচে পড়ে যায়, ভেঙে যায়। মেয়েটি তখন ইচ্ছা করে চিৎকার করে আর বলে, এই স্টাডি রুমে আসার অধিকার কারণ নেই, তার উপরে তুমি এই ফটো ফ্রেমটাও ভেঙে ফেলেছো। এখন তো বাই তোমাকে কিছুতেই ছাড়বে না। রিমাও এসে এখানে অ্যাক্টিং শুরু করে দেয়। একটু পরে বাই চলে আসে। মেয়েটি তখন বাইকে বলে, আমি বারবার ম্যাডামকে মানা করেছিলাম ভিতরে না আসতে, কিন্তু এরপরও ভিতরে এসেছে। সবাই এখানে জিয়াংকেই দোষ দিচ্ছিল। জিয়াং বলে, আমি এখানে ইচ্ছা করে আসিনি, মেয়েটা আমাকে এখানে আসতে বলেছিল। বা এখানে তাদের সবাইকে বলে, এখান থেকে চলে যাও আর আমাকে একা থাকতে দাও। এইটা বলে ভিতরে আসে। নিচে পড়ে থাকা ওই ফটো ফ্রেম দেখতে শুরু করে। একটু পরে অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। অ্যাসিস্ট্যান্ট বাইকে বলে, ওই মেয়েটির সম্পর্কে আমি অনেক খোঁজ নিয়েছি আর আমার তো এটাই মনে হচ্ছে মেয়েটি সত্যিই ভালো। বাই বলে, এরপরেও আমি ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারবো না, এখনো জানতে হবে যে কেন এখানে এসেছে আর ও গ্র্যান্ডমাকে কেন বাঁচিয়েছিল। পরের দিন জিয়াং যখন বাহিরে ছিল তখন মেয়েটি এসে জিয়াংকে কাজ করতে বলে। জিয়াং বলে, কিন্তু এটা তো আপনার কাজ। রিমা এসে বলে, আজ গ্র্যান্ডমা এখানে আসবে আর তুমি যদি গ্র্যান্ডমার জন্য নিজের হাতে ভালো করে কফি বানিয়ে নিয়ে আসতে পারো তাহলে গ্র্যান্ডমা তোমার উপর অনেক খুশি হবে। এই সব কিছু রিমা আর মেয়েদের একটি প্ল্যান। একটু পরে গ্র্যান্ডমা চলে আসে তাদের সাথে দেখা করতে। আর জিয়াং গ্র্যান্ডমার জন্য কফি বানিয়ে নিয়ে আসে। আসলে এই কফিতে গ্র্যান্ডমার অ্যালার্জি ছিল, তাই গ্র্যান্ডমার শরীর এখানে খারাপ হতে থাকে। এইটা দেখার পর বাই তো রেগে যায় আর জিয়াংকে বলে, তুমি এটা এখানে কেন নিয়ে এসেছো? এমনটি করতে তোমাকে কে বলেছে? জিয়াং বলে, আমাকে তো রিমা বলেছে এমনটি করতে। রিমা তখন অ্যাক্টিং করে, আমি জিয়াংকে এরকম কোনো কিছুই বলিনি, জিয়াং আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে জানায় বাইকে যে গ্র্যান্ডমা সুস্থ হয়েছে। বাই তখন বলে, জিয়াং আমি তোমাকে শাস্তি দেব, এইটা বলে চলে যায়। তখন বাকি দুজনে জিয়াংকে নিয়ে একটি রুমে আসে অত্যাচার করার জন্য। অন্যদিকে বাইকে দেখানো হয় গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডমা জিজ্ঞাসা করে যে জিয়াং কোথায়। বাই বলে, আমি ওকে শাস্তি দিয়েছি। এটা শোনার পর গ্র্যান্ডমা রেগে যায় বাইয়ের ওপরে আর বলে, জিয়াং এরকম করার মতন মেয়ে না, তুমি ওকে শাস্তি দিয়ে ভুল করেছো। অন্যদিকে ওরা দুজনে মিলে জিয়াংকে অনেক বেশি অত্যাচার করতে শুরু করে, যা ছিল জিয়াংকে এখানেই মেরে ফেলবে। রিমা বলে মেয়েকে, তুমি জিয়াংকে মেরে ফেলো, কিন্তু মেয়েদের এত সাহস হচ্ছিল না কাউকে মারবে। তাই এখানে রিমাকে বলে যে আপনি এমনটি করুন। রিমাও এখানে মারতে পারছিল না নিজের হাতে কাউকে, তাই তারা দুজনে একে অপরকে বলে যে তুমি মারো। বাহিরে সব জায়গায় জিয়াংকে খুঁজতে শুরু করে। তখন একটি রুমের ভিতর থেকে শব্দ শুনতে পায়। রুমের ভিতরে আসার পর দেখতে পায় রিমা আর মেয়ে দুজনে মিলে অত্যাচার করছে জিয়াং এর ওপরে। অনেকটাই রেগে যায় আর জিয়াংকে ওখান থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু আসার পরে বলে যে আমি তোমাদের দুজনকে কিছুতেই ছাড়বো না। ভিতরে ওরা দুজনে একে অপরের সাথে ফাইট শুরু করে দেয়। এরপরে যখন হসপিটালে ছিল অ্যাসিস্ট্যান্ট বলে, আপনাকে গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য যেতে হবে। বাই বলে, ঠিক আছে, বাইরে গার্ডে রেখে দাও। বাই যখন ওখান থেকে বাইরে বের হয় আমরা রিমাকেও বাইরে দেখতে পাই। সুযোগ পেয়ে ভিতরে চলে আসে, মেডিসিন চেঞ্জ করতে নেয়। তখনই বাই ওকে হাতে নাতে ধরে ফেলে আর জিয়াং এর ঘুমটাও ভেঙে যায়। বাই বলে রিমাকে, তুমি এখানে কি করতে এসেছো? রিমা বলে, আমাকে ভুল বুঝছো, আমি তো শুধু এখানে দেখতে এসেছিলাম, দেখা শেষ হয়েছে। এইটা বলে অ্যাটিটিউড নিয়ে এখান থেকে চলে যায়। বাই সারা রাত এখানেই ছিল জিয়াং এর পাশে, তাই তো সকালে ঘুমিয়ে পড়ে। জিয়াং তখন বাইকে দেখতে থাকে আর বলে, আমার কেয়ার করতে করতে এখানেই ঘুমিয়ে গিয়েছে। একটু পরে অ্যাসিস্ট্যান্ট জিয়াং এর জন্য খাবার নিয়ে আসে আর বাই উঠে পড়ে। জিয়াংকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছিল। জিয়াং এর অনেক কেয়ার করতে শুরু করে। জিয়াং এই কারণে অনেক হ্যাপি হয়। তখনই অ্যাসিস্ট্যান্ট ভিতরে এসে বলে, বস আপনাকে কোম্পানির একটি কাজের জন্য যেতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জিয়াং বলে, তুমি যাও, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। বাই বলে, ঠিক আছে, কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে মেসেজ করে দিও। এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই, হসপিটালে এসেছিল কিছু কাজের জন্য। তখন এখানে জিয়াংকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। জিয়াং এর কাছে চলে যায়। আমরা জানতে পারি এই মেয়েটি আসলে জিয়াং এর ফ্রেন্ড। জিয়াংকে বলে, তুমি হসপিটালে এসেছো, তোমার কি কিছু হয়েছে? জিয়াং জানায়, আমার বিয়ে হয়েছে আর আমার হাজবেন্ড মিস্টার বাই। ফ্রেন্ড তো অবাক যে বাই তো অনেক বেশি রিচ, তোমাকে বিয়ে করেছে, আবার তোমার উপরে কোথাও অত্যাচার করছে না তো? জিয়াং বলে, এরকম কিছুই না, ভাই আমার অনেক কেয়ার করে। ফ্রেন্ড বলে, যদি তোমাকে কখনো বিরক্ত করে তাহলে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। এর কিছুদিন পর গ্র্যান্ডমার সাথে দেখা করানোর জন্য জিয়াংকে নিয়ে গ্র্যান্ডমার বাড়িতে চলে আসে। জিয়াং অনেক বেশি নার্ভাস হতে থাকে, কিন্তু গ্র্যান্ডমা তো জিয়াংকে আগে থেকে লাইক করে, তাই জিয়াংকে দেখার পর অনেক হ্যাপি হয়। এরপরে তারা সবাই ডিনার করতে বসে।
যেখানে গ্র্যান্ডমা জিয়াংকে বলে, যদি কখনোই আমার গ্র্যান্ডসন তোমাকে ডিস্টার্ব করে তাহলে তুমি আমাকে বলবে। ওই দিন জিয়াংয়ের সাথে বাজে ব্যবহার করার জন্য গ্র্যান্ডমা এখানে বাইকে শাস্তি দেয়, আর বাইকে যখন মারতে নেবে তখন জিয়াং বাইয়ের সামনে বসে পড়ে, বাইকে প্রোটেক্ট করতে নেয়। এটা দেখার পর গ্র্যান্ডমা খুশি হয়, মনে মনে বলে দুজনে একে অপরের জন্য একদম পারফেক্ট। তাদেরকে ক্ষমা করে দেয় আর বলে, এখন আমি চাই খুব তাড়াতাড়ি তোমাদের একটি বেবি হোক। এটা শোনার পর তারা দুজনে একটু নার্ভাস হয়ে যায়। রাতে যখন জিয়াং রুমে ঘুমিয়েছিল তখন হঠাৎ করে দেখতে পায় বাই রুমের ভিতরে এসেছে। ও তো ভাইকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। ভাই বলে জিয়াংকে, চুপ করে থাকো, বাহিরে গ্র্যান্ডমা আমাদের দুজনের উপরে নজর রাখছে, আর আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে করে গ্র্যান্ডমা আমাদেরকে বিশ্বাস করে। তাই তো দুজনে বেডের ওপরে লাফাতে শুরু করে। এমনটি করতে গিয়ে তারা দুজনেই অনেক মজা পায়। আর জিয়াং বলে ভাইকে, তুমি কি আমার সাথে একই বেডে ঘুমাতে চাও? ভাই বলে, না, আমি নিচে ঘুমিয়ে পড়বো, তুমি বেডে ঘুমাতে পারো। যখন ভাই নিচে ঘুমাচ্ছিল তখন জিয়াং ভাইয়ের ছবি তুলে নেয়, কারণ ওর কাছে বাইকে অনেক বেশি হ্যান্ডসাম লাগে আর ও বাইকে অনেক লাইক করে। সকালে জিয়াং একটু লজ্জা পেয়ে নিচে আসে, আর গ্র্যান্ডমা জিয়াংকে নিজের কাছে নিয়ে আসে কথা বলার জন্য। এখানে জিয়াংকে ভাইয়ের সম্পর্কে বলে যে, তুমি তো জানোই ভাইয়ের মম আর ড্যাড অনেক ছোটবেলায় মারা গিয়েছে, তাই আমি চাই তোমার সাথে ভাই নিজের নতুন একটি ফ্যামিলি তৈরি করুক। জিয়াং তো শুধু লজ্জা পেতে থাকে। এরপরে গ্র্যান্ড মাকে নিজের সাথে করে বাইরে নিয়ে যাচ্ছিল ঘোরানোর জন্য। এর পরের সিনে আমরা রিমাকে একটি কারের ভিতরে দেখতে পাই। এখানে একজন ড্রাইভারের সাথে কথা বলে। আসলে রিমা এই ড্রাইভারকে টাকা দিয়ে ঠিক করেছিল গ্র্যান্ডমার কার অ্যাক্সিডেন্ট করানোর জন্য। এখন ড্রাইভার জানায় যে, আমার মনে হয় আমরা ধরা পড়ে যাব, এখন আমরা কি করতে পারি? রিমা বলে, চিন্তা করো না, আমরা ধরা পড়বো না, আর আমি এই সব কিছুর দোষ অন্য আইটি মেয়ের উপরে চাপিয়ে দেব, আর আমাদেরকে কেউ ধরতেও পারবে না। অন্যদিকে অ্যাসিস্ট্যান্টের সাথে বাই ছিল। অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে খবর পেয়েছে যে ওই ড্রাইভার আশেপাশেই রয়েছে, তাই তারা এখানে আসে ড্রাইভারকে খোঁজার জন্য। তখন দেখতে পায় একটি লোক এখান থেকে পালিয়ে যাচ্ছে। বাই লোকটিকে ফলো করে, কিন্তু লোকটি অনেক চালাক ছিল, অন্য আইটি ড্রেস পরে নেয়, যার কারণে বাই আর লোকটিকে চিনতে পারে না, এখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াংকে। জিয়াংয়ের ড্যাড বারবার জিয়াংকে ফোন করে টাকা চাইতে থাকে আর জিয়াংকে ব্ল্যাকমেল করে। তাই জিয়াং বলে, ঠিক আছে, আমি আপনাকে টাকা দেব, কোথায় যেতে হবে ওইটা বলুন। অ্যাড্রেস বলে দেয়। এরপরে জিয়াং ওখানে আসে, যেখানে আমরা ওই ড্রাইভারকে দেখতে পাই টাকা নেওয়ার জন্য এসেছে। জিয়াংয়ের একটু সন্দেহ হয় আর বলে, আপনি ওই ড্রাইভার না, কিন্তু আর বেশি কিছু বলে না। এরপরে অ্যাসিস্ট্যান্ট প্রমাণ নিয়ে আসে বাইয়ের কাছে আর বলে, সব খবর পেয়েছি যে ওই ড্রাইভারকে টাকা কে দিয়েছিল আর কার কথা মতন এইসব কাজগুলো করেছে। সাথে ওই ড্রাইভারকেও ধরে ভিতরে নিয়ে আসে। ড্রাইভারকে দেখার পর বাই ওকে জিজ্ঞাসা করে, সবকিছু সত্যি কথা বলতে বলে। ড্রাইভার এখানে বলে, আমি এইসব কিছু জিয়াংয়ের কথা মতন করেছি। এইদিকে আমরা জিয়াংকে দেখতে পাই। আজ বাইয়ের বার্থডে, তাই খুশি হয়ে নিজের হাতে একটি কেক বানায় সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু বাই আসার পর ওই কেকটি ফেলে দেয় আর জিয়াংয়ের ওপরে চিৎকার করে। এখন আমি বুঝতে পেরেছি যে তুমি কেন গ্র্যান্ডমাকে এরকম ভাবে মারতে চেয়েছিলে, শুধুমাত্র এই রিস ফ্যামিলিতে আসার জন্য। আর এখানে জিয়াংকে ওই ভিডিও দেখায়। জিয়াং তখন বলে, এইসব কিছু আমি একদমই করিনি, এইসব কিছু কেউ ইচ্ছা করে করছে আমাকে ফাঁসানোর জন্য। যেখানে বাই জিয়াংয়ের কিছু ছবিও দেখায়, বলে, দেখো এইসব কিছু, এর মানে তোমার অনেক ছেলেদের সাথে সম্পর্ক রয়েছে, আর এই সব ছবিগুলো জিয়াংয়ের স্টেপ ড্যাড দিয়েছে। জিয়াং বলে, এই সব কিছু আমার স্টেপ ড্যাড করছে, তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? বাই বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার সত্যিটা আমার সামনে চলে এসেছে, এখন আমি চাই না যে তুমি এই বাড়িতে থাকো। জিয়াং বলে, ঠিক আছে, আমি আর তোমাকে কোনো কিছুই বলবো না, তুমি শুধুমাত্র আমাকে সবসময় কথা শোনাও, কিন্তু আমার কোনো কথা শুনতে চাও না। তুমি কি আমাকে এখান থেকে চলে যেতে বলবে? আমি নিজে এখান থেকে চলে যাব। নিজের সব জিনিসপত্রগুলো প্যাক করে এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়। ভাই অনেক হার্ড হচ্ছিল, কারণ এতদিনে ও ভালোবেসে ফেলেছে জিয়াংকে, কিন্তু জিয়াংকে বাধা দিতে পারে না। আর জিয়াংও রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়, মনে মনে এটাই বলে যে ভাই কেন আমাকে বিশ্বাস করে না আর আমার কোনো কথাও শোনে না। বাহিরে আসার পর জিয়াংয়ের পেটে অনেক ব্যথা হতে থাকে, তাই জিয়াং নিজের ফ্রেন্ডের কাছে ফোন করে, ওকে বলে, আমার কাছে থাকার মতন কোনো জায়গা নেই, তুমি আমাকে সাহায্য করো। ফ্রেন্ড ওকে হসপিটালে নিয়ে আসে। এরপরে জিয়াংয়ের সাথে কথা বলে যে, ভাই তোমার সাথে এমনটি করেছে, তুমি কি ওর কাছে ফিরে যেতে চাও? জিয়াং বলে, আমি আর ওখানে ফিরে যাব না। ফ্রেন্ড বলে, তুমি কিন্তু এখন প্রেগনেন্ট, বেবিটিকে নিয়ে কি ভাবছো? জিয়াং এটা শোনার পর অবাক যে আমি প্রেগনেন্ট, কিন্তু এখন এই বেবিটিকে পালার জন্য আমাকে নিজেই কিছু একটা করতে হবে।
এর কিছুদিন পর অ্যাসিস্ট্যান্ট আবারও ওই ড্রাইভারের সম্পর্কে অনেক কিছু নিয়ে এসে দেখায় বাইকে আর বলে আমার ড্রাইভারের উপরে একটু সন্দেহ হয়েছিল, তাই আমি আবারও খোঁজ খবর নিয়েছি। তো জানতে পেরেছি ওনার সাথে জিয়াং এর কোনো সম্পর্ক ছিল না। বাই বলে তুমি আমাকে এই কথাগুলো আগে কেন বলতে পারোনি। এরপর একটি ক্লাবে আসে ওই ড্রাইভারের কাছে, যেখানে বাই তো ড্রাইভারের উপরে অনেক রেগে যায়, ওকে মারধর করে আর বলে এখন তো সত্যি কথা বলো যে তোমাকে এসব কিছু করার জন্য কে টাকা দিয়েছে। এখনো মিথ্যে কথা বললে আমি আর তোমাকে ছেড়ে দেবো না, মেরে ফেলবো। তখন ড্রাইভার ভয় পেয়ে বলে দেয় এই সব কিছু আমি রিমার কথা মতন করেছি। পরের সিনে গ্র্যান্ড মাকে দেখানো হয় বাইয়ের উপরে অনেক বেশি রেগেছিল। বাইকে বলে তুমি কিভাবে এমনটি করতে পারো, ওই মেয়েটি কত বেশি লাকি ছিল আর তুমি কিনা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো। বাই এখানে বারবার গ্র্যান্ড মাকে সরি বলে। এরপরে আমাদেরকে কিছুদিন পরে দেখানো হয় জিয়াংকে। জিয়াং এখন অনেকটাই ফেমাস হয়েছে আর এই সব কিছুতে জিয়াং এর ফ্রেন্ড জিয়াংকে সাহায্য করেছিল। ফ্রেন্ড জিয়াংকে বলে এখন তুমি অনেক ভালো বিজনেস ওম্যান হতে পেরেছো, এখন তো তোমার বিয়ে করা উচিত, একজন লাইফ পার্টনার খুঁজে নাও। জিয়াং বলে আমি বিয়ে করব না, আর এই বেবিটিকে আমি একাই বড় করতে চাই। ফ্রেন্ড বলে ঠিক আছে, কিন্তু নিজের গ্রেট আপ তো একটু চেঞ্জ করতেই পারো। আর এখানে নিজের হাতে তখন জিয়াংকে একটি নেকলেস পরিয়ে দিয়েছিল। জিয়াং এর মনে পড়ে একবার বাই ওকে এরকম ভাবে নেকলেস পরিয়ে দিয়েছিল। ফ্রেন্ড জিয়াংকে ভালো করে সাজিয়ে দেয়। এরপরে জিয়াংকে বলে আজ তোমার একটি মিটিং রয়েছে আর ওখানে আমার মনে হয় বাই কোম্পানিরও কেউ একজন আসবে। অন্যদিকে বাই এখন তো সবসময় মিস করতে থাকে জিয়াংকে। জিয়াং এর ছবি দেখছিল, তখনই ভিতরে অ্যাসিস্ট্যান্ট আসে আর এখানে ট্যাঙ্ক কোম্পানির কথা বলে ওই কোম্পানির সাথে আজ আপনার একটি মিটিং রয়েছে। পরের সিনে আমরা জো নামের একটি ছেলেকে দেখতে পাই। জো দেখতে পাই জিয়াংকে, মনে করে জিয়াং হয়তো অ্যাসিস্ট্যান্ট, তাই জিয়াং এর কাছে চলে যায় জিয়াং এর সাথে ফ্লার্ট করতে। জিয়াংকে বলে তুমি আমার কার্ডে রাখো, তোমার কোনো প্রয়োজন পড়লে আমাকে জানাবে। জিয়াং কিছু বলার আগে এখানে রিমা আসে। অনেকদিন পর দুজনে একে অপরকে দেখতে পায়। রিমা তো জিয়াং এর কাছে এসে জিয়াংকে বলে তুমি দেখছি আমার মতন ড্রেস পরেছো, এখন আমাকে কপি করতে শুরু করেছো, আর এতদিন তুমি কোথায় ছিলে। জিয়াং এর ফ্রেন্ড আসে, জিয়াং এর হয়ে রিমার মুখের উপরে অনেক ভালো একটি জবাব দেয়। তখন তো রিমা অনেক রেগে যায়, তোমাদের দুজনের কোনো অধিকারই নেই আমার সাথে এরকম ভাবে কথা বলার, দেখে তো মনে হচ্ছে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্টের জব করো। আর তোমরা কি জানো যে এখানে আমরা ট্যাঙ্ক কোম্পানির সাথে প্রজেক্ট নিয়ে কথা বলতে এসেছি, আর জোকে চেনো, আজকে জোর সাথে উনি একটি ডিল করবে, এরপরে দেখবে তোমাদের দুজনের কিরকম অবস্থা করি। ফ্রেন্ড বলে আমরাও দেখবো যে কিভাবে তোমরা দুজনে ওই কন্ট্যাক্ট পেয়ে যাও। রিমা বলে এমন ভাবে বলছো যেন তুমি ওই কোম্পানির মালিক। জিয়াং ওদেরকে নিজের কার্ড দেয় আর বলে দেখো ভিতরে যাওয়ার পর সত্যিটা বুঝতে পারবে। জো তখন রেগে জিয়াংকে মারতে নেবে, তখন এখানে বাই আসে। জিয়াং জোকে দেখার পরে বলে তুমি মহিলাদের সাথে এরকম ব্যবহার করো, বাট এখানে যখন জিয়াংকে দেখতে পায় তখন নিজেই অবাক হয়। জিয়াংও এখানে হঠাৎ করে বাইকে দেখার পর একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু বাইয়ের সাথে বেশি কথা বলে না। এরপরে বলে মিটিং এর সময় হয়ে যাচ্ছে, জোকে মিটিং এ যেতে বলে। এরপরে পিছনে ফিরে তাকায় আর বাইকে বলে আপনিও চাইলে মিটিং এ আসতে পারেন। পরে এদের মিটিং এর সিন দেখানো হয়, যেখানে বাই নিজের প্রজেক্ট নিয়ে কথা বলে। দুজনে এখানে একে অপরকে এমন ভাবে দেখছিল, এতে বোঝাই যায় যে ওরা দুজনে একে অপরকে লাইক করে। ফ্রেন্ডও এটা বুঝতে পারে, কিন্তু অনেক বছর পর আর নিজেদের ইগোর কারণে এটা বলতে পারছে না। রিমা বুঝতে পারে যে প্রজেক্টটি ওদের হাত থেকে ফসকে যাবে, আর এমনটি হয় জো এখানে কোনো প্রজেক্ট পায় না, বরং প্রজেক্ট নিয়ে কাজ করতে রাজি হয় বায়ের সাথে। এই কারণে জো অনেক রেগে যায়। বায়ও তখন মিটিং শেষ করে বাইরে আসে জিয়াং এর সাথে কথা বলতে, কিন্তু জিয়াং বলে আমার এখন তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, কারণ আমি ওই ভুলটা আবারও করতে চাই না, তাই এখন তুমি এখান থেকে যেতে পারো। মিটিং এর জন্য আমরা দুজনে একে অপরের সাথে কথা বলেছি। একটু পরে ফ্রেন্ড আসে আর জিয়াংকে তখন এই বিষয় নিয়ে অনেক বেশি টিস করতে শুরু করে যে তুমি তো এখনো তোমার এক্স হাজবেন্ডকেই লাইক করো, তাহলে কেন ওর কাছে ফিরে যাচ্ছ না। জিয়াং মনে মনে ভাবে ভালো হতো যদি সবকিছু আগের মতন হতো আর বাই ওকে বিশ্বাস করতো, কিন্তু এখন অনেক লেট হয়েছে, বাই তো ওকে বিশ্বাসই করে না, তাই ফিরে যাবে না। অন্যদিকে জো রিমার উপরে অনেক চিৎকার করতে থাকে যে তোমার কারণে আমি প্রজেক্টটা হারিয়ে ফেলেছি, আমার কোম্পানি ব্র্যান্ড কাপ হবে, আমি কি করব। রিমা ওকে বলে চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। রাতে কোম্পানিতে দেখানো হয় জিয়াংকে কাজ করছিল, হঠাৎ করে লাইট চলে যায়, ভয় পায়। তখনই সামনে ভাইকে দেখে, জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। ভাই বলে আমার কাজ শেষ হয়েছে, ভাবলাম তোমার জন্য কিছু একটা নিয়ে আসি।
জিয়াং বলে, কিন্তু আমি তোমার কাছ থেকে কিছুই চাই না। চলে যেতে নিচ্ছিল, কিন্তু পাটা স্লিপ কেটে যাওয়ার কারণে এখানে বায়ের ওপরেই পড়ে যায়। তখন বাই জিয়াংকে বলে, তুমি কি এখনো আমার উপর রেগে রয়েছো? আমাকে ক্ষমা করে দেবে না? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তোমাকে আমি অনেক বেশি মিস করেছি এই কয়েকদিনে। যেখানে জিয়াং বলে, আমি আর তোমাকে একদমই ক্ষমা করব না, আর আমি ওখানে ফিরেও যাব না। বাই বলে, ঠিক আছে, আমাকে ক্ষমা না করে দিলে কিন্তু গ্র্যান্ডমার সাথে তো দেখা করার জন্য যেতে পারো, গ্র্যান্ডমা তোমাকে অনেক বেশি লাইক করে। তখনই ভিতরে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় বাইকে, আপনাদের বাড়িতে আগুন লেগেছিল, আর গ্র্যান্ডমা আগুনের ভিতরে আটকা পড়ে যাওয়ার কারণে এখন হসপিটালে ভর্তি রয়েছে, তাই আপনার উচিত গ্র্যান্ডমাকে দেখতে যাওয়া। বাই তখন হসপিটালে চলে আসে গ্র্যান্ডমাকে দেখার জন্য, আর অ্যাসিস্ট্যান্টকে বলে গ্র্যান্ডমা এখন কিরকম অবস্থায় রয়েছে। অ্যাসিস্ট্যান্ট জানায় গ্র্যান্ডমা এখন সুস্থ রয়েছে, একটু রেস্ট করার পর ঠিক হয়ে যাবে। ভাই বলে, খোঁজ নাও আগুন কিভাবে লেগেছে, কারণ ওখানে তো আর এমনিতেই আগুন লাগতে যাবে না, হয়তো কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খোঁজ নিতে শুরু করেছি, তবে আমার সন্দেহ যাচ্ছে জোর ওপরে, আর আমার মনে হয় যে আপনার এই কাজিন বাদার এই সব কিছু করেছে। এরপরে তারা সবাই গ্র্যান্ডমার জ্ঞান ফিরে আসার অপেক্ষা করে। ভিতরে তখন জিয়াং চলে আসে গ্র্যান্ডমাকে দেখার জন্য, যেখানে ও গ্র্যান্ডমাকে দেখার পর একটি ইমোশনাল হয়ে যায়। আর গ্র্যান্ডমা যখন চোখ খোলার পর নিজের সামনে জিয়াংকে দেখে তখন অনেক খুশি হয়, জিয়াংকে বলে আবারও তার কাছে ফিরে আসার জন্য, কিন্তু জিয়াং একদমই রাজি হয় না। তখন বুঝতে পারে বাই ভিতরে আছে, তাই জিয়াং একটি জায়গায় লুকিয়ে পড়ে। বাই ভিতরে আসে, গ্র্যান্ডমা বাইকে দেখার পরে বাইকে বলে, ওকে ফিরিয়ে নিয়ে আসো, আর ওকে আরো একটি চান্স দাও প্লিজ। এখানে জিয়াংকেও বলছিল যে তুমি প্লিজ বাইকে একটি চান্স দাও। এখানে বাই তো বুঝতে পারে না যে গ্র্যান্ডমা কেন এইসব কথাগুলো ওকে বলছে, কারণ গ্র্যান্ডমা তো জানতো ভিতরে এখন জিয়াং লুকিয়ে রয়েছে। লুকানো অবস্থায় জিয়াং তো গ্র্যান্ডমার সব কথাগুলো শুনতে পায়। ও মনে মনে বলে, আমি কি গ্র্যান্ডমার জন্য হলেও কি একটি চান্স দিব বাইকে। পরের দিন কোম্পানিতে স্টেপ ড্যাড চলে আসে জিয়াং এর সাথে দেখা করার জন্য, কিন্তু গার্ডরা ওকে ভিতরে যেতে দিচ্ছিল না। তখন ফ্রেন্ড ভিতরে এসে বলে, তোমার স্টেপ ড্যাড এসেছে, বাইরে অনেক ঝামেলা করছে। জিয়াং বলে, ভিতরে আসতে দাও, আজ আমি ওনার সামনেই কথা বলবো। এরপরে স্টেপ ড্যাড ভিতরে আসে আর বলে, এখন তুমি অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট হয়েছো, তাহলে কেন তোমার ড্যাডকে টাকা দিচ্ছ না? আমাকে টাকা দাও, নয়তো জানো না আমি তোমার সাথে কি কি করব। জিয়াং বলে, তার মানে আপনি ওই পিকগুলো সবাইকে দিয়েছিলেন, আর আপনি আমার সাথে ওই সব কিছু করেছেন, এর জন্য তো আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। স্টেপ ড্যাড বলে, হ্যাঁ আমি সবকিছু করেছি, দেখো এতে তোমার কত বড় বিপদ হয়েছিল, আর তোমার কাছে কি এমন প্রমাণ রয়েছে? তুমি চাইলেও আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবে না। জিয়াং বলে, আমার কাছে প্রমাণ রয়েছে, আর এটা আমি আপনাকে দেখাতেও পারবো, কারণ এইসব কথাগুলো ও রেকর্ড করেছিল, আর ভিতরে সিসিটিভি ফুটেজও রয়েছে। ফ্রেন্ড এসে বলে, এখন আপনাকে কে বাঁচাবে? আর এখানে তো গার্ডদের হাতে ধরিয়ে দেয় ড্যাডকে। এরপরে জিয়াং অনেক আপসেট হয়ে যায়, তাই রাতে একটি বারে চলে আসে ড্রিঙ্ক করতে। একটু পরে একজন ওয়েটার এসে বলে যে, মিস এখানে আপনি কতক্ষণ থাকবেন, এখন তো চলে যান। কিন্তু যখন দেখতে পায় মেয়েটি অনেক বেশি কিউট, তখন বসে পড়ে আর বলে, তোমার কোনো বয়ফ্রেন্ড রয়েছে? তখনই ভিতরে বাই আসে আর বলে, জানি না ওর বয়ফ্রেন্ড রয়েছে কিনা, তবে ওর হাজবেন্ড রয়েছে, আর তুমি এখান থেকে যাও। এরপরে জিয়াং এর কাছে আসে, জিয়াংকে বলে, আমার সাথে এখান থেকে চলো, কিন্তু জিয়াং ওর সাথে যেতে রাজি হয় না। বাই বলে, তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় একটি ভুল করেছি, তুমি আমাকে একটি চান্স দাও, আমি তোমাকে আবারও বিয়ে করতে। জিয়াং অনেক ড্রাঙ্ক থাকার কারণে এখানে কিছু বলতে পারে না, অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে জিয়াং এর যখন ঘুম ভেঙে যায় তখন বাইরে আসে, দেখতে পায় ভাই নিজের হাতে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছে, আর সবকিছু অনেক সুন্দরভাবে রেডি করেছে, তাই তো একটু খুশি হয়। আর ভাই যখন ওকে দেখতে পায় তখন বলে, আসো ব্রেকফাস্ট করো। জিয়াং বলে, কাল রাতে তুমি যা কিছু বলেছিলে ওই সব কিছুর কি মানে? বাই তখন একটি ফ্লাওয়ার বুকে উঠিয়ে নেয় আর ওকে আবারও প্রপোজ করে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আবারও আমাকে একটি চান্স দাও, এবার আমি তোমাকে সব সময় বিশ্বাস করব আর তোমাকে হ্যাপিতে রাখবো। একটি রিং বের করে এখানে আবারও ও জিয়াংকে প্রপোজ করে ওকে বিয়ে করার জন্য। জিয়াং তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে একটি চান্স দিতে রাজি রয়েছি গ্র্যান্ডমার জন্য। আর ও রাজিও হয়ে যায়, কারণ নিজেও তো লাইক করে বাইকে। দুজনে একে অপরকে হাগ করে আর একে অপরকে কিসও করে নেয়। এরপরে আবার হসপিটালে আসে গ্র্যান্ডমাকে দেখার জন্য।
হসপিটাল থেকে বের হওয়ার পরে বাই এখানে জিয়াংকে বলে, এখন আমি শুধুমাত্র ওই শয়তানকে ধরতে চাই যে কিনা আমাদের এত বড় ক্ষতিগুলো করতে চাচ্ছে, আর তোমাকেও তো ফাঁসিয়েছিল। এর জন্য আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। জিয়াং বলে, হ্যাঁ, ওকে ধরতে আমিও তোমাকে সাহায্য করব। অন্যদিকে জো রিমাকে বলে, তুমি তো কোনো কিছুই করতে পারছো না, এখন কি নিজেই মারা যেতে চাও? আর তুমি তো ভালো করেই জানো যে আমি তোমার সাথে কি করতে পারি। তাড়াতাড়ি আমাকে সাহায্য করো, আর নয়তো আমি তোমাকেই মেরে ফেলবো। এইসব বলে ও বুলিং করছিল রিমাকে। রিমা বলে, আমার কাছে আরো একটি প্ল্যান রয়েছে। এরপরে বাইকে দেখানো হয় ফ্লাওয়ার বুকে নিয়ে। যখন বাড়িতে ফিরে আসে তখন কোথাও দেখতে পায় না জিয়াংকে। তখনই রিমা ওর কাছে ফোন করে বলে, আমি তোমাকে যে জায়গায় আসতে বলছি ওখানে চলে আসো, কারণ রিমা কিডন্যাপ করেছে জিয়াংকে। একটু পরে ওখানে বাই আসে। বাই বলে, তুমি আসলে কি চাও, কেন এমনটি করছো জিয়াংয়ের সাথে? রিমা বলে, আমি চাই তোমরা সব প্রপার্টি আমার নামে করো, যাতে করে আমি এখান থেকে চলে যেতে পারি। ও তো জোর হাত থেকেও বাঁচতে চায়। তখন আড়াল থেকে জো বের হয়ে আসে। রিমা ওকে দেখার পর ভয় পেয়ে যায়। এখানে বাই বলে, তোমরা দুজনে একসাথে মিলে এইসব কিছু করেছো, আমি তোমাদেরকে কিছুতেই ছাড়বো না। আমাদেরকে ধরতে পারলে তারপরে তো ছাড়বে। আমি এখানে এদের দুজনকে মেরে ফেলবো, আর প্রথমে রিমাকে। এইটা বলে রিমাকে মেরে ফেলে। এরপরে হাসতে শুরু করে যে এবার আমি এই মেয়েটিকে মেরে ফেলবো যাকে তুমি লাইক করো। যদি ওকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে আমাকে সব প্রপার্টি দাও। কিন্তু বাই তো এখানে প্ল্যান করে ওকে ফাঁসিয়ে দেয়, আর তাড়াতাড়ি করে জিয়াংকে বাঁচিয়ে নেয়। এরপরে বলে, তোমার সব খেলা শেষ, এখন তোমাকে আমি জেলে পাঠাবো, আর সারা জীবন ওখানেই কাটাবে। এরপরে জিয়াংকে কোলে উঠিয়ে নেয়। সিনটা এখানে কাট হলে পরের সিনে আমরা এদের দুজনকে আবারও হসপিটালে দেখতে পাই। জিয়াং এসেছে গ্র্যান্ডমার সাথে দেখা করতে। গ্র্যান্ডমা জিয়াংকে দেখতে পেয়ে অনেক হ্যাপি হয়, আর বলে, আমি চাই এখন তোমরা দুজনে একসাথে থাকো, আমি তোমাদের সাথে বাড়িতে ফিরে যাব, আমরা তিনজনে হ্যাপিতে থাকবো। ভাই আর জিয়াং বলে যে, হ্যাঁ, আমরা তো এই কারণে এখানে এসেছি আপনাকে নেওয়ার জন্য, কিন্তু এখন আর আমরা তিনজনে যাব না, বরং চারজনে ফিরে যাব। গ্র্যান্ডমা এটা জানতে পেরে আরো খুশি হয়ে যায় যে জিয়াং আসলে প্রেগনেন্ট। আর এই তাদের সুন্দর সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। বাই বাই।